মানেটা কি? এই কবরস্থানটা আবার কি দোষ করলো? না মানে ভাইয়া, ইমাম সাহেবও কিন্তু জানাজার নামাজ পড়িয়ে আর এই কবরস্থান পর্যন্ত আসেনি। এছাড়া এই গ্রামের মুরব্বী লোকেরাও কিন্তু এই কবরস্থানে বাবাকে দাফন করতে নিষেধ করেছেন। তাদের মতে এটা একটা অভিশপ্ত কবরস্থান। তোমরা কি এখানে মরতে এসেছো? হ্যাঁ হ্যাঁ, মরতে এসেছো? তোমরা কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমাদের কি নিজেদের জীবনের প্রতি কোনো মায়া নেই? হ্যাঁ, ও তোমাদের কাউকে বাঁচতে দিবে না। চলে যাও এখান থেকে, চলে যাও। নিজে থেকে অভিশাপকে আহ্বান করো না। পাগল লোকটার কথা শুনে আবির এবং সবাই বেশ ভয় পেয়ে যায়। কিন্তু তুই যদি অর্ধেক কবর খোঁড়ার পর ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করিস, তাহলে তারা তোকে আর বাঁচতে দেবে না, অথবা তুই পুরোপুরি পাগল হয়ে যাবি। এরপর সে আর পেছনে ফিরে তাকালো না, সবার সাথে সোজা কবরস্থান থেকে বেরিয়ে আসলো। এরপর হঠাৎ তার মনে হলো তাকে কবরস্থানের ভেতর থেকে কেউ ডেকে বলছে, আমায় এই অভিশাপে একা করে রেখে যাস না বাবা, আমার সাথে করে নিয়ে যা। আমি আবার তোদের সাথে একত্রে থাকতে চাই। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কেরি টেলস। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বন্ধু আমাদের স্কেরি টেলসকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কি করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে ওপার বাংলা থেকে মাসুদ রানার কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, অভিশপ্ত কবরস্থান। প্রসঙ্গত বলে রাখা ভালো যে আমাদের স্কেরি টেলসে মাসুদ রানার লেখা গল্পগুলো তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগে। তাই আজ আমরা আবারও মাসুদ রানার লেখা গল্প নিয়ে তোমাদের জন্য ফিরে এসেছি। আজকের গল্প পাঠে রয়েছে শুভ, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। আচ্ছা ভাইয়া, বাবার কবরটা কি এই কবরস্থানে দেওয়াটা খুবই জরুরি? মানেটা কি? এই কবরস্থানটা আবার কি দোষ করলো? না মানে ভাইয়া, ইমাম সাহেবও কিন্তু জানাজার নামাজ পড়িয়ে আর এই কবরস্থান পর্যন্ত আসেনি। এছাড়া এই গ্রামের মুরব্বী লোকেরাও কিন্তু এই কবরস্থানে বাবাকে দাফন করতে নিষেধ করেছেন। তাদের মতে এটা একটা অভিশপ্ত কবরস্থান, এবং এখানে যাদেরই কবর দেওয়া হয় তাদের আত্মা নাকি কোনোদিনই শান্তি পায় না। তাদের আত্মাগুলো আবার তাদের পরিবারের কাছে ফিরে যেতে চায়, এবং এক পর্যায়ে তাদের পরিবারে ফিরে এসে পরিবারের বাকি সদস্যদেরও খুন করে, তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। তুই কি পাগল হয়ে গেছিস? তুই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ছাত্র? একজন বিজ্ঞানের ছাত্র হয়ে এতটা মূর্খের মতো কথা কি করে বলছিস তুই? এরা না হয় গ্রামের মানুষ, এরা এখনো নানান কুসংস্কারে বিশ্বাস করেই জীবনযাপন করে। এরা মূর্খ লোক, তাই এরা এইরকম বোকার মতো অদ্ভুত কথা বলছে। এইসব অশরীরী আত্মাফাত্মা বলে কিছু হয় নাকি? এসবই হলো কুসংস্কার। এই কবরস্থানেই বাবার কবর দেওয়া হবে। আর তাছাড়া এই গ্রামে আর কবরস্থানই বা কোথায় আছে? যদিও বা একটা আছে, তাও তো গ্রামের অনেক ভেতরে। শহর থেকে এসে সেখানে গিয়ে বারে বারে কবর জিরাত করাটাও অনেক ভেজাল হবে। তার চেয়ে বরঞ্চ ভালো এখানেই কবরটা দেওয়া। আর তাছাড়া বাবার শেষ ইচ্ছাও ছিল তার মৃত্যুর পর যেন তার কবর শহরে না দিয়ে গ্রামেই দেওয়া হয়। তাই তুই ভাই এটা নিয়ে আর এতটা চিন্তা করিস না, বাবার কবর এখানেই দেওয়া হবে। আমরা যে কয়জন আছি আমরা সবাই মিলেই কবরটা দিতে পারবো। গ্রামের কাউকে আর লাগবে না, তুই শুধু দাঁড়িয়ে থাক। কথা হচ্ছিল আবির এবং আসিফের মধ্যে। তারা দুই ভাই, দুজনেই স্থায়ীভাবে শহরে বাস করে।
আবির পরিবারের ছোট ছেলে এবং আসিফ বড়। আবির এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অনার্স 2য় বর্ষের ছাত্র, আর আসিফ লেখাপড়া শেষ করে বর্তমানে একটা ব্যাংকে চাকুরিরত। আসিফ বিবাহিত, তার একটি 5 বছর বয়সের মেয়েও আছে। তারা শহরে বাবা, মা এবং 2 ভাই, আসিফের স্ত্রী ও মেয়ে মিলে একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকত। কিন্তু হঠাৎই তাদের বাবা ব্রেন স্ট্রোক করে মারা যান। তার বাবার অনেক ইচ্ছে ছিল তাকে যেন গ্রামের বাড়িতে কবর দেওয়া হয়। তাই আসিফ এবং আবির তার বাবার লাশ নিয়ে এই গ্রামের বাড়িতে এসেছেন। শহর থেকে আসিফের এক মামা এবং কিছু বন্ধুও তাদের সাথে এসেছেন কবর দিতে। আসিফ এবং আবির জন্মের পর থেকেই শহরে বড় হয়েছে, খুব একটা তাদের গ্রামে আসা হয়নি। তাই এই গ্রামটা সম্পর্কে অনেক কিছুই তারা জানে না। তাই কবর দিতে এসে নানান গ্রাম্য মানুষের নানান অদ্ভুত রকমের কথার শিকার হচ্ছেন তারা। তবে এসব কিছুকে ভুলে তারা তাদের বাবাকে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল গ্রাম থেকে কিছুটা দূরের একটা পুরাতন কবরস্থানে। কিন্তু গ্রামের লোকেদের মতে এটা একটা অভিশপ্ত কবরস্থান। এই কবরস্থানে 12 বছর ধরে কাউকে কবর দেওয়া হয় না। এখানে যাদেরকেই কবর দেওয়া হয় তাদের আত্মা আর কোনোদিনও মুক্তি পায় না। তাদের আত্মা অভিশপ্ত হয়ে যায় এবং তাদের পরিবারের মানুষের কাছে তারা ফিরে যেতে চায়, কিন্তু তাদের পরিবার আর তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করে না। তাই এই আত্মাগুলো সেই পরিবারের সদস্যদের খুন করে তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। গ্রামের লোকেরা বলেন এই রকম ঘটনা নাকি পূর্বেও অনেকবার ঘটেছে। আবির গ্রামের লোকেদের কথা শুনে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু আসিফ কিছুতেই তাদের কথা বিশ্বাস করে না, কারণ এই কথাগুলোর সাথে বাস্তবতার সে কোনো মিলই খুঁজে পায় না। গ্রামে থাকা তাদের আত্মীয় স্বজনরাও বারে বারে তাদের নিষেধ করছিল যে এই কবরস্থানে যাতে তাদের বাবাকে তারা কবর না দেয়, কিন্তু আসিফ তাদের কারো কোনো কথাতেই কান দেয় না। সে জেদ করেই বসে যে এই কবরস্থানে তার বাবাকে সে কবর দেবে। এছাড়া শহর থেকেই কবরস্থানে আসাটাও তো সহজ। তাই কবর দেওয়া নিয়ে আসিফের সাথে নানান তর্কে জড়িয়ে তার গ্রামের কোনো আত্মীয় স্বজনই তার বাবার দাফন দিতে এখানে আসেনি। এখন 3.5 হাত গর্তের সামনে শুধু দাঁড়িয়ে আছে আসিফ, আবির, তাদের মামা, আসিফের 4 জন শহরের বন্ধু এবং 2 জন লোক যারা এই কবরটা খুঁড়তে এসেছে। আর একটা খাটিয়া রয়েছে যেখানে তাদের বাবার লাশ রয়েছে। লাশটার দাফনের জন্য সবকিছুই প্রায় জোগাড় করা হয়েছে। এরপর যেই তারা দাফনের কাজ শুরু করবে, ঠিক তখনই কবরস্থানে একটা পাগল প্রবেশ করে। পাগল লোকটাকে দেখে সবাই প্রথমে বেশ ভয় পেয়ে যায়। পাগলটার পরনে ছিল শুধু একটা ছেঁড়া লুঙ্গি আর একটা ছেঁড়া গেঞ্জি। পাগল লোকটা দৌড়তে দৌড়তে তাদের সামনে এসে হাজির হলো। এরপর খানিকটা কাঁদতে কাঁদতেই তাদেরকে বিনয় করে বলতে লাগলো, তোমরা কি এখানে মরতে এসেছো? হ্যাঁ হ্যাঁ, মরতে এসেছো? তোমরা কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমাদের কি নিজেদের জীবনের প্রতি কোনো মায়া নেই? হ্যাঁ, তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও। এখানে কাউকে কবর দিও না, তাহলে তোমাদের পরিবারের আর কেউ বেঁচে থাকবে না। ও তোমাদের কাউকে বাঁচতে দিবে না। চলে যাও এখান থেকে, চলে যাও। নিজে থেকে অভিশাপকে আহ্বান করো না। পাগল লোকটার কথা শুনে আবির এবং সবাই বেশ ভয় পেয়ে যায়। এদিকে আসিফ উল্টে অনেক বেশি রেগে যায়। সে পাগলটাকে ধাক্কা মারতে মারতে কবরস্থান থেকে বের করে দেয় আর বলে, আমরা কি এতটাই খারাপ পরিস্থিতিতে পড়েছি নাকি যে শেষ পর্যন্ত একটা পাগলের উপদেশ আমাদের শুনতে হবে? আসলে এগুলো সবই পাগলের প্রলাপ। চলো তাড়াতাড়ি কবরটা দিয়ে দিই। আকাশের অবস্থাও বেশি ভালো নয়, মনে হয় বৃষ্টি আসবে। এরপরেই তারা সেই কবরস্থানে তাদের বাবার কবর দিতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা কবর দিয়ে দেয়। কিন্তু কবর দেওয়ার সময় আসিফ এক অন্যরকম অনুভূতি অনুভব করে, যা আসিফের আগে কখনো হয়নি। আসিফ যখন কবরে নেমে তার বাবার লাশটা মাটিতে রাখে, তখন এক অন্যরকম গায়ে শিহরণ আনা অদ্ভুত অনুভূতি
তাকে গ্রাস করতে থাকে। কবরে লাশটা রাখার পর যেই লাশটার মুখের ওপর থেকে কাফনের কাপড়টা সরায় আসিফ, সে তার বাবার লাশের মুখটা দেখেই অনেকটা ভয় পেয়ে যায়। সে ভাবে, বাবার লাশের চেহারাটা তো এতক্ষণ এতটা ভয়ঙ্কর লাগেনি, স্বাভাবিক একটা লাশের মতোই তো লেগেছিল, তাহলে কবরের ভেতর লাশটা রাখতেই এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করল কেন? সে এর আগেও অনেক আত্মীয়ের লাশে কবরে রেখেছে, কিন্তু এতটা ভয়ঙ্কর অনুভূতি তার মনে কখনো জন্ম নেয়নি। কবরে দাঁড়িয়ে কিছুক্ষণ এই বিষয়টা নিয়ে ভাবার পর আসিফ ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করে। সে ভাবল, গ্রামের লোকগুলোর মুখে কবরস্থানটা সম্পর্কে এরকম অদ্ভুত কথা শোনার পরই হয়তো তার মনেও উল্টোপাল্টা চিন্তা এসে বাসা বাঁধছে। আসলে সব ঘটনাই হয়তো স্বাভাবিকভাবেই ঘটছে। এরপর দ্রুত তারা দাফনের কাজটা শেষ করে। কবর দেওয়ার পর তারা নিজেরাই মোনাজাত করে আবার তাদের শহরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কবর দেওয়ার পর সবাই স্বাভাবিকভাবেই কবরস্থান থেকে বেরিয়ে আসলেও আবিরের মনে অনেকটা ভয় কাজ করছিল। সে কবরস্থান থেকে বের হওয়ার পথে বারে বারে শুধু তার বাবার কবরের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। তার কেমন যেন মনে হচ্ছিল তাকে সেখান থেকে কেউ ডাকছে। সে বেশ ভয় পেয়ে যায়। এরপর সে আর পেছনে ফিরে তাকালো না, সবার সাথে সোজা কবরস্থান থেকে বেরিয়ে আসলো। এরপর হঠাৎ তার মনে হলো তাকে কবরস্থানের ভেতর থেকে কেউ ডেকে বলছে, আমায় আমায় এই অভিশাপে একা করে রেখে যাস না বাবা, আমার সাথে করে নিয়ে যা। আমি আবার তোদের সাথে একত্রে থাকতে চাই। আবির কণ্ঠটা শুনেই আতকে পেছনে ফিরে তাকাল, কিন্তু কাউকেই সে দেখতে পেল না। সে ভাবল এটা হয়তো তার মনের ভুল ছিল। সে আসলে এই অদ্ভুত বিষয়টা নিয়ে একটু বেশিই ভাবছে, তাই হয়তো তার মনে এইসব উল্টোপাল্টা চিন্তা ভেসে আসছে। এরপর আবিরও আর কিছু না ভেবে সবার সাথেই শহরে চলে আসলো। শহরে আসার পর তাদের জীবনটা আবার আগের সেই স্বাভাবিক জীবনের মতোই চলতে থাকলো। প্রথমে বেশ কিছুদিন তার বাবা হারানোর শোকে থাকলেও পরে শহরের ব্যস্ততায় তারা তাদের বাবার কথা কিছুটা ভুলতে সক্ষম হয়। আর গ্রামের লোকেদের বলা সেই অদ্ভুত কথাগুলোও তারা আর কেউই মনে রাখে না। শহরের আধুনিক জীবনের কাছে এই অভিশপ্ত কথাগুলো যেন বড়ই হাস্যকর। আসিফ, আবির এবং তাদের পরিবারের সকল সদস্যরা স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছিল। আসিফ রোজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ব্যাংকে কাজ করত, আর আবির রোজ সকাল সকাল বিশ্ববিদ্যালয়ে যেত, বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিত, সন্ধ্যায় বাড়িতে এসে পড়াশোনা করত। এইভাবেই তার দিন কেটে যাচ্ছিল। আর তাদের মা, আসিফের স্ত্রী সম্মি এবং আসিফের 5 বছরের মেয়ে আনিকা প্রায় সারাদিনই বাড়িতেই থাকত। এইভাবেই চলে যাচ্ছিল তাদের দীর্ঘদিন। কিন্তু তাদের স্বাভাবিক জীবন আর বেশি দিন স্থায়ী হলো না। ধীরে ধীরে যেন তাদের জীবনে অস্বাভাবিকতার আবির্ভাব করতে লাগলো। একদিন দুপুরবেলা আসিফের স্ত্রী সম্মি তার মেয়ে আনিকাকে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে গোসল করতে গিয়েছিল। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকেই সম্মি শুনতে পেল যে ঘরের ভেতর আনিকা কারো সাথে কথা বলছে আর খিলখিল করে হাসছে। স্বামী প্রথমে বেশ অবাক হলো আর ভাবতে লাগলো, এই দুপুরবেলা আনিকা কার সাথে কথা বলছে? মা তো পাশের ঘরে ঘুমিয়ে রয়েছে, তাছাড়া বাড়িতে তো আর কেউই নেই। আসিফ আর আবিরও তো বাড়ির বাইরে রয়েছে। তাহলে আনিকা কার সাথে কথা বলছে? এরপর স্বামী দ্রুত গোসল শেষ করে আনিকার ঘরে দেখতে যায় যে আনিকা কার সাথে কথা বলছিল, কিন্তু ঘরে গিয়ে দেখে আনিকা চুপচাপ ঘুমিয়ে রয়েছে। এদিকে অন্য ঘরে আসিফের মাও ঘুমিয়ে রয়েছে। স্বামী পুরো অবাক হয়ে যায়, কারণ সে একটু আগেও ওয়াশরুম থেকে স্পষ্ট আনিকার খিলখিল হাসির শব্দ শুনেছে। এরপর কিছুক্ষণ চুপচাপ এটা নিয়ে ভাবার পর স্বামীর মনে হলো এটা হয়তো তার মনের ভুল ছিল। আনিকা তো এখনো ঘুম থেকেই ওঠেনি, তাহলে কথা বলবে কিভাবে?
আর হাসবেই বা কখন, তাই সেই ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু এই ব্যাপারটা আর বেশি দিন স্বাভাবিক থাকে না। কিছুদিন পর এই ব্যাপারটাই শাম্মীর রাতের ঘুম কেড়ে নেয়। কারণ এই ঘটনার পর থেকে আনিকা বেশ অস্বাভাবিক হয়ে যায়। শাম্মী প্রায়ই লক্ষ্য করে যে আনিকা একা একা কারো সাথে কথা বলতে থাকে। আনিকা নিজে নিজে একা একাই কথা বলতে থাকে আর নিজেই হাসতে থাকে। আনিকা এমনভাবে কথা বলে যেন মনে হয় তার পাশে অন্য একটা লোক বসে রয়েছে আর সে আনিকার সাথে গল্প করছে। যদিও শাম্মী আনিকার পাশে কাউকেই দেখতে পায় না। শাম্মী এবং আনিকা রাতে একসাথেই ঘুমোয়। মাঝরাতে যেই শাম্মীর ঘুম ভাঙে সে লক্ষ্য করে আনিকা কারো সাথে একা একাই কথা বলছে। শাম্মীকে ঘুম থেকে উঠতে দেখেই আনিকা চুপ হয়ে যায় আর চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করে। একটা 5 বছর বয়সের মেয়ের হঠাৎ এইরকম অদ্ভুত ব্যবহার করাটা মোটেও কোনো স্বাভাবিক ঘটনা নয়। আনিকার এইরকম অদ্ভুত ব্যবহার একমাত্র শাম্মী লক্ষ্য করে। বাড়ির আর কারো চোখে এই অদ্ভুত ব্যবহার ধরা পড়ে না। শাম্মী প্রথম দিকে এই ঘটনাটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল, তাই বাড়ির অন্য কাউকে এই সম্পর্কে কিছুই বলেনি। কিন্তু ধীরে ধীরে বিষয়টা আরো জটিল হয়ে যাচ্ছিল। তাই বাধ্য হয়েই আসিফকে এই ঘটনাটা শাম্মী খুলে বলে। আসিফ প্রথমে শুনে ঘটনাটা একদমই বিশ্বাস করে না। সে ভাবে শাম্মীর হয়তো কোথাও ভুল হচ্ছে, না হলে একটা 5 বছর বয়সের মেয়ে কি কখনো এইরকম অদ্ভুত ব্যবহার করতে পারে? আসিফ প্রথমে বিশ্বাস না করলেও পরে ছুটির দিনগুলোতে আনিকার দিকে লক্ষ্য রাখতে থাকে। এরপর শাম্মীর মতো আসিফও লক্ষ্য করে যে আনিকা এখন একা একা থাকতেই বেশি পছন্দ করে। সে কখনো ছাদে, কখনো নিজের ঘরে শুধু একা একাই বসে নিজে নিজেই কথা বলতে থাকে। সে এমনভাবে কথা বলে মনে হয় যে তার পাশে অন্য একজন লোক রয়েছে এবং সে তার সাথেই গল্প করছে। এবার বিষয়টা নিয়ে আসিফ ও শাম্মীর মতো বেশ চিন্তায় পড়ে যায়। আসিফ বা শাম্মী যখনই আনিকাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করে, আনিকা সরাসরি বিষয়টাকে অস্বীকার করে। সে বলে তার নাকি একা থাকতে ভালো লাগে, কিন্তু সে কারো সাথেই কথা বলে না। এরপরে আসিফ এবং শাম্মী আরো বেশি চিন্তায় পড়ে যায়। আনিকার এরকম গুছিয়ে মিথ্যে কথা বলাটা তাদের আরো বেশি করে চিন্তায় ফেলে দেয়। কারণ আনিকা মোটেও এই ধরনের মেয়ে ছিল না, আর ও তো একটা বাচ্চা মেয়ে। তাই তারা ভাবে এই বাচ্চা মেয়েটা হঠাৎ এতটা বদলে গেল কিভাবে। এরপর তারা ভাবে আনিকা তার দাদাকে অনেক বেশি পছন্দ করত, তাই হঠাৎ তার দাদার মৃত্যুর কারণেই হয়তো আনিকা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। তাই আনিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে শাম্মী এবং আসিফ তাকে একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার অনেকক্ষণ আনিকার সাথে নানান বিষয়ে কথা বলে। এরপর আসিফ এবং শাম্মীকে জানায় যে আনিকা পুরোপুরি সুস্থ রয়েছে। বাচ্চা ছেলেমেয়েরা খেলার ছলে এমন একটু একটু অভিনয় আর দুষ্টুমি করেই থাকে। যেহেতু তাদের বাড়িতে আনিকার সাথে খেলার মতো সমবয়সী কেউ নেই, তাই হয়তো আনিকা একাকিত্ব দূর করার জন্যই এমনটা করে। এটা কয়েক মাস পর এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে। এছাড়াও ডাক্তার আনিকার দিকে বিশেষ যত্ন নেওয়ারও পরামর্শ দেয় তাদেরকে। এরপরে তারা কিছুটা নিশ্চিন্ত হয়ে বাড়িতে ফিরে আসে। এরপরেও আনিকার এরকম অস্বাভাবিক আর অদ্ভুত ব্যবহার একটুও কমে না। তবে শাম্মী এবং আসিফ এই বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিতে থাকে। তারা ভাবে হয়তো একাকিত্বের জন্যই সে এমনটা করছে। এছাড়াও আনিকাকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করে তারা। এইভাবে দেখতে দেখতে আরও বেশ কিছুদিন চলে গেল। কিন্তু এরপরেই সবচেয়ে বড় অঘটনটা ঘটল। সেদিন ছিল শুক্রবার। আসিফ এবং আবির দুজনেরই ছুটির দিন। তারা দুজনে মিলে সকাল 10টার দিকে বাজারে চলে গেল ঘরের টুকিটাকি বাজার করতে। বাজার করতে করতে তাদের প্রায় দুপুর 12টা বেজে যায়। তারা বাজার করা শেষে যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, ঠিক সেই সময় আবিরের মোবাইলে একটা কল বেজে উঠল। আবির পকেট থেকে মোবাইলটা বের করতেই দেখল তার মা বাড়ি থেকে কল করেছে। এরপর আবির কলটা ধরতেই ওপাশ থেকে তার মা কাঁদতে কাঁদতে আবিরকে বলতে লাগলো, আবির আবির বাবা বাবা তুই তাড়াতাড়ি তোর ভাইকে নিয়ে বাড়িতে চলে আয় বাবা, তাড়াতাড়ি
তাড়াতাড়ি আয়, বাড়িতে বাড়িতে বড় বিপদ হয়ে গেছে বাবা। আনিকা আনিকা মারা গেছে। তোরা তাড়াতাড়ি বাড়িতে চলে আয় বাবা, তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। আবির এই কথাটা শুনে চমকে উঠল। সে কল ধরার পর মায়ের কাছ থেকে এইরকম কোনো কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কথাটা শুনে প্রায় পাগল হয়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছে না আনিকা কি করে মারা যাবে। আনিকাকে তো একটু আগেই মা এবং দাদির সাথে তার বাসায় রেখে এসেছিল তারা। এরপর আবির তার ভাই আসিফকে এই সম্পর্কে কিছু না বলে দুজনে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এর কিছুক্ষণ পরেই তারা বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছেই তাদের বাড়িতে এতটা ভিড় দেখে আসিফ এবং আবির পুরো আতকে ওঠে। এরপর আসিফ এবং আবির দুজনেই দ্রুত ছুটে বাড়ির ভেতরে যায়। সেখানে গিয়ে দেখে ভিড়টা ক্রমশ বাড়ির পেছন পর্যন্ত গিয়েছে। তাদের বাড়ির পেছনে একটা নতুন বাড়ির কাজ চলছিল কয়েকদিন ধরে। সেখানে গিয়ে আবির এবং আসিফ যা দেখল তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখল বাড়ির পেছনের নতুন বিল্ডিংয়ের পিলারের রডের উপর আনিকা উল্টে পড়ে রয়েছে। বিল্ডিংয়ের সূচালো রড আনিকার শরীর হৃৎপিণ্ড ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। রড পুরো তার বুকের ভেতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে আছে। আনিকার পুরো শরীর এবং বিল্ডিংয়ের পুরো পিলার আনিকার রক্তে ভিজে গেছে। আসিফ এবং আবির দৃশ্যটা দেখে আতকে মাটিতে বসে পড়ল। তাদের মস্তিষ্ক আর শরীর যেন অবশ হয়ে যেতে লাগলো। অন্যদিকে কারোর বুঝতে বাকি রইল না যে আনিকা তাদের বাড়ির ছাদ থেকে এই নতুন বিল্ডিংয়ের রডের উপর পড়ে গিয়েছিল এবং এভাবেই সে মারা যায়। খুব খারাপভাবে রডে আটকে পড়ায় কেউ তাকে এখান থেকে ওঠাতে পারেনি এবং অতিরিক্ত রক্তপাতের কারণে সে মারা যায়। কিন্তু আনিকা ছাদ থেকে পড়ল কিভাবে? সবাই ভাবে ছাদে উঠে হয়তো পা পিছলে এখানে পড়ে গেছে সে, তাই সবাই এটাকে সাধারণ একটা দুর্ঘটনাই ভাবে। এরপর পুলিশ আসে এবং আনিকার লাশকে সেই পিলারের রড থেকে বের করে। এতক্ষণে সবাই বুঝতে পেরে গিয়েছিল যে আনিকা মারা গেছে। আনিকার মা এইভাবে তার মেয়েকে রডের উপর পড়ে থাকতে দেখে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আনিকার বাবাও নির্বাক দর্শকের মতো তাকিয়ে তাকিয়ে শুধু তার মেয়ের লাশটা দেখছিল। এদিকে আবিরও যেন তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে কল্পনাও করতে পারেনি যে তার জীবনে এমন একটা দিন আসতে পারে। এদিকে তাদের মাও এই দৃশ্যটা দেখে অনেক অসুস্থ হয়ে পড়েন। এই একদিনেই যেন তাদের জীবনটা পুরো পাল্টে গেল। কয়েকদিন আগে তাদের বাবার মৃত্যুর শোক ভুলতে না ভুলতেই এখন পরিবারের আর একটা সদস্যের অকাল মৃত্যুর সাক্ষী হলো তারা। এরপর আনিকার দাফন শহরের একটা কবরস্থানে শেষ করেন তারা। আসিফ আবির সহ তাদের পুরো পরিবার যেন ভেঙে পড়ল। তাদের বেঁচে থাকার কারণটাই যেন তাদের চোখের সামনে মারা গেল। তারা আর কিছুই করতে পারল না। শুধু ভাবছিল, ইস, যদি আর একটু সতর্ক থাকতাম আমরা, তাহলে হয়তো আজকের দিনটা আমাদের আর দেখতে হতো না। তারা কিছুতেই আনিকার কথা ভুলতে পারছিল না। আর শাম্মী তো আনিকার জন্য প্রায় পাগলই হয়ে গিয়েছিল। এরপর দেখতে দেখতে প্রায় এক সপ্তাহের মতো কেটে গেল। আসিফ আবারও অফিস যাওয়া শুরু করল। আবির লেখাপড়ায় ব্যস্ত হয়ে পড়ল। আর শাম্মীও নানান সাংসারিক কাজে ব্যস্ত থাকার চেষ্টা করে। যদিও কেউই এখনো পর্যন্ত আনিকাকে ভুলতে পারেনি, আর ভোলা সম্ভবও নয়। আনিকাকে ভুলতে না ভুলতেই তাদের পরিবারে আরও একটা নতুন বিপদ এসে হাজির হলো। এরই মধ্যে শাম্মীর চোখে হঠাৎ আরও একটা অদ্ভুত ঘটনা ধরা পড়ল। এবার শাম্মী আনিকার করা আচরণগুলোর প্রতিফলন লক্ষ্য করে তার শাশুড়ি অর্থাৎ আসিফের মায়ের ভেতরে। আসিফের মাও কেমন যেন অদ্ভুত আচরণ করা শুরু করে। শাম্মী যখন তার পাশে থাকে তখন সে চুপচাপ বসে থাকে, আর যেই শাম্মী তার থেকে একটু দূরে অন্য ঘরে যায় ঠিক তখনই সে একা একা নিজে নিজেই কথা বলতে থাকে। সেও এমনভাবে কথা বলে যে মনে হয় তার পাশে কেউ বসে আছে
এবং তার সাথেই সে গল্প করছে, যদিও স্বামী কাউকেই দেখতে পায় না। স্বামী এই বিষয়টা নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। আনিকার সাথে তার শাশুড়ি মায়ের ব্যবহার কেমন যেন মিলে যায়। এরপরে সে একদিন সাহস করেই আসিফের মায়ের কাছে জানতে চায় যে সে একা একা কার সাথে কথা বলে, কিন্তু আসিফের মাও অনেকটা আনিকার মতো করেই উত্তর দেয়, আমার একা থাকতে ভালো লাগে, কিন্তু আমি কারোর সাথে কথা বলি না। এই উত্তর শুনে শাম্মী আরও বেশি অবাক হয়ে যায় আর চিন্তায় পড়ে যায়, কারণ ঠিক একই রকম উত্তর সে আনিকার কাছ থেকেও পেয়েছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে তাদের পরিবারের সাথে এসব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। ধীরে ধীরে সবাই এতটা অদ্ভুত ব্যবহার করছেই বা কেন? প্রথমে আনিকা আর এখন মা। সে এসব ভাবতে ভাবতে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। এদিকে একের পর এক শোকে আবির এবং আসিফের মনও তেমন ভালো ছিল না, তাই স্বামী নতুন করে আর তাদের কোনো চিন্তায় ফেলতে চায়নি। তাই এই বিষয়টা তাদের থেকে লুকিয়ে যায় সে। আসিফ বা আবির কাউকেই এই সম্পর্কে কিছুই বলে না সে। এইভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। স্বামী ধীরে ধীরে ঘটনাটাকে স্বাভাবিকভাবেই নেয়। এবারও সে ভাবে তার শাশুড়ি মা হয়তো হঠাৎ আনিকার এই দুর্ঘটনা দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এরপরে আর এই বিষয়টা নিয়ে বেশি কিছু ভাবে না সে। কিন্তু এই স্বাভাবিক বিষয়টা আর বেশি দিন স্বাভাবিক থাকে না। একদিন এই বিষয়টাই তাকে অনেক বেশি অবাক করে দেয়। সেদিন আসিফের মাকে শাম্মী রাতে খাবার টেবিলে ডাকতে তার ঘরের দিকে যায়। শাম্মী যেই তার শাশুড়ি মায়ের ঘরের সামনে গেল, সে দেখল দরজাটা ভালো করে চাপিয়ে দেওয়া রয়েছে, আর ভেতর থেকে তার শাশুড়ির কথা বলার শব্দ ভেসে আসছে। কিন্তু এবারে সে একা একা কথা বলছিল না। এবার আসিফের মায়ের কণ্ঠের সাথে আরও একটা কণ্ঠ শাম্মীর কানে ভেসে আসলো। কণ্ঠটা এক বৃদ্ধ লোকের। কণ্ঠটা শুনে শাম্মীর বুঝতে বাকি রইল না যে আরে, এটা তো আসিফের বাবার কণ্ঠ। শাম্মী পুরো আঁতকে ওঠে। আসিফের বাবা তো মারা গেছে, তাহলে আসিফের মা তার সাথে কথা বলছে কি করে? এরপর শাম্মী অবাক হয়ে দ্রুত দরজাটা ধাক্কা মেরে ভেতরে যায়, এটা দেখতে যে ভেতরে আসলে কে আছে, কার সাথে আসিফের মা কথা বলছেন। কিন্তু এরপর শাম্মী যা দেখল তা দেখে সে আরও বেশি অবাক হয়ে গেল, কারণ ঘরের ভেতরে শুধু আসিফের মা একাই চুপচাপ বসে রয়েছে, আর কেউ নেই। কিন্তু একটু আগেও তো বাইরে থেকে সে ঘরের ভেতরে স্পষ্ট আসিফের বাবার কণ্ঠ শুনেছে। স্বামী বেশ অবাক হয়ে ঘরের এদিক ওদিক আসিফের বাবাকে খুঁজতে থাকে, কিন্তু আসিফের মা ছাড়া আর কাউকেই দেখতে পায় না সে। এরপর স্বামী অবাক হয়ে আসিফের মাকে প্রশ্ন করে, মা মা আপনি আপনি কার সাথে কথা বলছিলেন? স্বামীর কথাটা শুনে আসিফের মা কিছুটা অবাক হয়ে উত্তর দেয়, আমি আবার কার সাথে কথা বলবো? আমি তো চুপচাপ এখানেই বসেছিলাম। স্বামী এইরকম উত্তর শুনে আর কিছুই বলতে পারেনি আসিফের মাকে। স্বামী শুধু ভাবছিল তাহলে কি সে ভুল কিছু শুনেছে। এরপর ভাবল হয়তো সে ভুল কিছুই শুনেছে, না হলে মৃত মানুষ কি আবার কখনো ফিরে এসে কারোর সাথে কথা বলতে পারে নাকি? এরপরে স্বামী কিছুটা স্বাভাবিক হয়ে তার শাশুড়ি মাকে নিয়ে খাবার টেবিলে যায় রাতের খাবার খেতে। আসিফ, আবির, স্বামী এবং তাদের মা চারজন মিলে একসাথে খাবার টেবিলে রাতের খাবার শুরু করে। খাবার খাওয়ার মাঝখানেই আসিফের মা হঠাৎ খুব রেগে খাবারের প্লেটটা ছুঁড়ে মেঝেতে ফেলে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায়। এরপর আসিফের মা পাগলের মতন হাসতে থাকে। সে হাসতে হাসতে কেঁদে ফেলে, আবার কাঁদতে কাঁদতে হাসতে থাকে। তাকে হঠাৎ এইরকম অদ্ভুত ব্যবহার করতে দেখে সবাই ভয় পেয়ে যায়। তারা কিছুতেই বুঝতে পারে না যে মা আবার হঠাৎ এরকম অদ্ভুত ব্যবহার করছেন কেন। আসিফ এবং আবির তাকে ধরতে যায়, কিন্তু তাদের মা তাদের প্রচুর শক্তিতে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। আসিফ, আবির কেউই বুঝতে পারে না যে তাদের সাথে এটা কি হচ্ছে। তাদের মা
হঠাৎ এতটা অদ্ভুত ব্যবহার করছে কেন তাদের সাথে? এরপর তাদের মা হঠাৎ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, বাঁচবে না, বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ না, কারোর বাঁচা উচিত হবে না, কারোর না। তোরাও বাঁচবি না, তোরাও বাঁচবি না, তোরাও বাঁচবি না। ও সবাইকে ডাকছে, সবাইকে, সবাই সবাই তার কাছে যাবে, সবাই তার কাছে যাবে, সবাই সবাই। এতটুকু কথা বলেই পাগলের মতো দৌড়তে দৌড়তে তাদের মা বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আবির আর আসিফ কেউই বুঝতে পারে না তাদের মা হঠাৎ করে পাগল হয়ে গেল কিভাবে, আর বাড়ির বাইরে এসে কোথায় যাচ্ছে। এরপর তার পিছু পিছু আবির, আসিফ, সাম্মি তিনজনই ছুটতে থাকে। যতক্ষণে তারা বাড়ির বাইরে পৌঁছল, দেখল বাড়ির সামনের রাস্তায় একটা রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। আবির আর আসিফ দেখেই বুঝতে পারল যে এটা তাদের মায়ের দেহ। তাদের মা দৌড়তে দৌড়তে হঠাৎ একটা ট্রাকের সামনে এসে দাঁড়িয়েছিল। ট্রাক ড্রাইভারটা হঠাৎ তাকে দেখে কিছু বুঝে গাড়িটা থামাতে না থামাতেই তাদের মা গাড়ির চাকার নিচে পিষে গিয়েছিল। আসিফ আর আবির তাদের রক্তাক্ত মায়ের দেহ দেখে আঁতকে ওঠে। এরপর আশেপাশের লোক ও আবির, আসিফ মিলে তাদের মাকে নিয়ে দ্রুত হাসপাতালে যায়। কিন্তু যতক্ষণে তারা হাসপাতালে পৌঁছয় তার আগেই তাদের মা পৃথিবী ত্যাগ করে ওপারের দুনিয়ায় পাড়ি জমায়। ডাক্তার তাদের মাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরে আবির, আসিফ আর শাম্মী তিনজনেই কান্নায় ভেঙে পড়ে। তাদের পরিবারে তৃতীয় শোক নেমে আসে। আবার তাদের বাড়িতে আত্মীয় স্বজনেরা এসে ভিড় জমায়। তাদের মায়ের লাশকেও শহরেরই একটা কবরস্থানে দাফন দেওয়া হয়। সবাই তাদের মায়ের মৃত্যুটাকে একটা সাধারণ সড়ক দুর্ঘটনাই ভাবে। কিন্তু আবির, আসিফ আর শাম্মী তো জানে যে এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। তাদের মায়ের সাথে নিশ্চয়ই অস্বাভাবিকভাবে অদ্ভুত কিছু ঘটেছিল, তাই সে আত্মহত্যা করেছেন। কিন্তু কি ঘটে থাকতে পারে এটা কারোরই মাথায় আসছিল না। এছাড়া তাদের এলাকার মানুষ এবং তাদের শহরের আত্মীয় স্বজনেরাও এই বিষয়টা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিল। একসাথে পরিবারের এতগুলো সদস্যের ধীরে ধীরে মৃত্যু তাদের কাছেও বেশ অস্বাভাবিক লাগছিল। কিন্তু যখন পরিবারের কোনো সদস্যরই কোনো সমাধান করতে পারছে না বা উত্তর খুঁজে পাচ্ছে না, তখন এরা আর কি করবে। এরপর দেখতে দেখতে আরও বেশ কিছুদিন কেটে যায়। আবির, আসিফ আর শাম্মী শারীরিকভাবে বেঁচে থাকলেও তাদের আত্মিক মৃত্যু অনেক আগেই ঘটে গিয়েছিল। হঠাৎ কাছের মানুষগুলোকে হারিয়ে তারা সবাই মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার পর শাম্মী, আসিফ এবং আবিরকে আগের সব ঘটনা খুলে বলে। শাম্মীর দেখা সেই অদ্ভুত ঘটনাগুলোও সে তাদের জানায়। শাম্মী বলে যে মাও আনিকার মতো বেশ কিছুদিন ধরে খুব একা একা থাকতো এবং একা একাই নিজের সাথে কথা বলে যেত। এই কথা শুনে আসিফ এবং আবির কিছুটা আন্দাজ করতে পারে যে এই দুজনের মৃত্যুর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু কি সম্পর্ক থাকতে পারে এটা তারা কেউই আন্দাজ করতে পারে না। তাদের জীবন যেন ধীরে ধীরে আরও বেশি অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। তাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটা যেন আর বন্ধই হচ্ছিল না। এবার তাদের সাথে সবচেয়ে বড় অঘটনটা ঘটে গেল। সেদিন আসিফ একটা জরুরি কাজে ব্যাংকে যায়। এদিকে আবিরও বাড়িতে ছিল না। সে তার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। শাম্মীকে বাড়িতে একা রেখেই তারা বাড়ির বাইরে গিয়েছিল। আসিফ ব্যাংকে জরুরি কাজ করছিল। ঠিক সেই সময় তার মোবাইলে তার মামার নাম্বার থেকে একটা কল আসলো। আসিফ কলটা ধরে স্বাভাবিকভাবেই বলল, হ্যালো মামা। এরপর তার মামা তাকে যা বলল তা শোনার জন্য আসিফ মোটেও প্রস্তুত ছিল না। তার মামা বলল, তুই কোথায় রে বাবা? তাড়াতাড়ি বাড়ি চলে আয়, একটা বড় সর্বনাশ হয়ে গেছে। তোদের পুরো বাড়িতে আগুন লেগে গেছে, বাড়ির সবকিছু পুড়ে গেছে, আর তুই তাড়াতাড়ি বাবা বাড়ি চলে আয়। মামার মুখে হঠাৎ এই কথাটা শুনে আসিফ ভয় আঁতকে ওঠে। সে জানে যে শাম্মী একা বাড়িতে রয়েছে, তাহলে তার আবার কিছু হয়নি তো।
এরপর আসিফ আবিরকে কল দিয়ে এই আগুন লাগার কথাটা জানায়। আবিরও এইরকম কোনো কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে ভয়ে আতকে ওঠে আর শাম্মীর কথা চিন্তা করতে থাকে। এরপর তারা দুজনেই খুব দ্রুত গতিতে পৌঁছয় বাড়িতে পৌঁছেই আবারও সেই হাজারো মানুষের ভিড় দেখে তাদের হৃদস্পন্দন যেন আরও বেড়ে যায়। এরপর তারা ধীরে ধীরে ভিড় ঠেলে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায়। বাড়িতে যেতেই দেখল তাদের বাড়ি আর এখন তাদের বাড়ির পুরনো অবস্থাতে নেই। পুরো বাড়ি পুড়ে কয়লা হয়ে গিয়েছে। আবির এবং আসিফ পাগলের মতো শাম্মীকে চারিদিকে খুঁজতে থাকে। এরপর দেখে বাড়ির সামনে পাটির উপর সাদা কাপড় দিয়ে একটা লাশ ঢেকে রাখা রয়েছে। সাদা কাপড়টা সরাতেই তাদের আর চিনতে বাকি রইল না যে এটাই তাদের শাম্মী। শাম্মীর পুরো শরীর আগুনে পুড়ে পুরো ঝলসে গেছে। লাশটা দেখে চেনার উপায় নেই যে এটা কার লাশ, কিন্তু এর শরীরের গঠন দেখে বোঝা যায় যে এটা স্পষ্ট একটা মেয়ের লাশ। আর এই বাড়িতে শাম্মী ছাড়া আর কোনো মেয়েই তো ছিল না। আসিফ পুরো কান্নায় ভেঙে পড়ে। আবিরও কাঁদছিল, তাও সে তার ভাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর পুলিশ ও গোয়েন্দা দল আসে। এর আগেই ফায়ার সার্ভিসও চলে এসেছিল। তারা নানান তদন্ত করার পর অবশেষে জানায় যে হয়তো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আর এই মেয়েটা অর্থাৎ শাম্মী সেই সময় রান্নাঘরে ছিল, তাই সাথে সাথেই আগুনে পুড়ে মারা যায়। একের পর এক দুর্ঘটনায় তাদের পরিবারের সদস্যদের এইভাবে মৃত্যু ঘটেই চলছিল। প্রথমে 5 বছরের বাচ্চা মেয়ে আনিকা ছাদ থেকে পড়ে মারা গেল। এরপর আবির এবং আসিফের মা গাড়ি দুর্ঘটনায় মারা গেল। আর শেষে শাম্মী গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা গেল। এসব কিছুই কি শুধু দুর্ঘটনা ছিল নাকি অন্য কিছু? একই সাথে একই পরিবারের এতগুলো দুর্ঘটনা মোটেও স্বাভাবিক তো ছিল না। কেউই এইগুলোকে স্বাভাবিকভাবে নিচ্ছিল না। এইদিকে এর পেছনে কি কারণ থাকতে পারে এটাও কেউ বুঝতে পারছিল না। এবার যেন শুধু মৃত্যুকেই বরণ করে নেওয়ার জন্যই বেঁচে রইল আবির এবং আসিফ। শাম্মীর দাফন কাজ শেষ করার পর যখন তারা কবরস্থান থেকে বের হলো, তখন আবির আসিফের কাছে গিয়ে বলল, ভাইয়া, আমি হয়তো জানি এইসব দুর্ঘটনাগুলো কে ঘটাচ্ছে আর কেন ঘটাচ্ছে। এইগুলো একটাও দুর্ঘটনা ছিল না ভাইয়া, এইসব ছিল খুন। আনিকা, ভাবি এবং মা, 3 জনকেই খুন করা হয়েছে। আবিরের কথা শুনে আসিফ পুরো আতকে ওঠে, বলে, কি বলছিস এসব? তুই কি করে জানলি যে এইগুলো দুর্ঘটনা নয়, খুন হয়েছে? তাহলে বল, কে এই খুনগুলো করছে? এরপরে আবির কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর উত্তর দেয়, আমার মনে হয় সেই গ্রামের লোকগুলোর বলা কথাগুলোই ঠিক হচ্ছে। লোকগুলো বলেছিল ওইটা একটা অভিশপ্ত কবরস্থান, আর ওইখানে যাদেরই কবর দেওয়া হয় তাদের কারোর আত্মাই আর শান্তি পায় না। তারা আবার তাদের পরিবারের কাছে ফিরে আসে এবং তাদের পরিবারের সদস্যদের খুন করে, তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। আমার মনে হচ্ছে তাদের বলা কথাগুলোই ঠিক। আমাদের বাবার আত্মা আবার আমাদের পরিবারে ফিরে এসেছে এবং সেই আনিকা, মা এবং শাম্মীকে খুন করেছে। নাহলে তুমি বলো, একসাথে এতগুলো দুর্ঘটনা হয় কি করে? আবিরের কথা শুনে আসিফ আবার খুব রেগে গেল। আবিরকে বলল, তুই কি আসলেই পাগল? এইসব অভিশপ্ত বলে কিছু হয় না। মৃত্যুর পর মানুষের আত্মা আর ফিরে আসে না। এই সব কিছুই কেবল একটা দুর্ঘটনা ছিল। তুই এই বিষয়টা নিয়ে আর একটাও কথা বলবি না আমায়। আবির একটা ভিন্ন রকম জিনিস নিয়ে চিন্তা করছিল, কিন্তু আসিফ বরাবরই জেদি স্বভাবের ছেলে। সে কিছুতেই এই অভিশপ্ত কথাটা মেনে নিতে রাজি না। তাদের বাড়ি থেকে তাদের মামার বাড়িটা খুব একটা দূরে না, তাই রাতে আবির এবং আসিফ তার মামার বাড়িতে থাকতে যায়, কারণ তাদের নিজেদের বাড়ি এখন আর থাকার উপযুক্ত নেই। রাত তখন প্রায় 9টা বাজে। বাড়ির সবাই একসাথে বসে আছে। সবাই আসিফ এবং আবিরকে নানান কথা বলে সান্ত্বনা দিচ্ছিল। তাদের আর এই পৃথিবীতে আপন বলে কেউ রইল না। তারা সবাই একে অপরের সাথে কথা বলছিল। তাদের সবার কথার মাঝখানে হঠাৎ আসিফ উঠে বলল তাকে একটু তার ব্যাংকের অফিসে যেতে হবে। ব্যাংক থেকে কেন যেন তাকে ডাকছে। বাড়ির সবাই তাকে যেতে নিষেধ করল।
বলল, আজ এমন একটা দুর্ঘটনা ঘটল, তাই আজ আর এত রাতে অফিসে যেতে হবে না। কিন্তু আসিফ কারো কোনো কথাই শুনল না। সে বলল তাকে নিয়ে নাকি ব্যাংকে কি সমস্যা হয়েছে, আবির তার সাথে যেতে চাইলে সে আবিরকেও যেতে না করল। এরপর সে তার মামার প্রাইভেট কারটা নিয়ে অফিসের পথে ছুটল। আবির বেশ অবাক হয়ে গিয়েছিল। আজকের দিনে তার স্ত্রী মারা গেল, আর রাতের বেলাতেই সে সেটা ভুলে অফিসে যেতে চাইছে। এরপর এটা নিয়ে আর বেশি কিছু ভাবল না সে। রাত তখন প্রায় 12টা বাজে। নিজের ঘরেই একা একা বসেছিল আবির। এরপর ভাবল, এত রাত হয়ে গেছে, এখনো তার ভাই বাড়িতে আসছে না কেন। এটা ভাবতে ভাবতেই তার মোবাইলে আসিফের নাম্বার থেকে একটা কল আসলো। নাম্বারটা দেখেই আবির দ্রুত কলটা ধরল। কলটা ধরতেই ওপাশ থেকে আসিফের কাঁদো কাঁদো কণ্ঠ ভেসে আসলো। আসিফ এমনভাবে কথা বলছিল যেন মনে হচ্ছিল সে কোনো কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আসিফ কাঁদতে কাঁদতে আবিরকে বলতে লাগলো, আমায় বাঁচা ভাই, সেই গ্রামের লোকগুলোর কথাই ঠিক হয়েছে, বাবার হাতটা আবার ফিরে এসেছে, আমায় বাঁচা। এতটুকু কথা বলেই আসিফ কলটা কেটে দিল। আর আবির কথাটা শুনে পুরো আঁতকে উঠল। সে কিছুই বুঝতে পারছিল না আসিফ হঠাৎ করে এইসব কথা বলছে কেন। এবার কি তাহলে আবার আসিফের কোনো বিপদ হলো? আবির কথাটা ভেবেই বেশ ভয় পেয়ে গেল। সে তার পরিবারের সব সদস্যদের হারিয়েছে। এখন যদি আসিফেরও কিছু হয় তাহলে সে বাঁচবে কি নিয়ে? এরপর আবির আসিফের নাম্বারে কয়েকবার কল করার চেষ্টা করে, কিন্তু আসিফের নাম্বারটা বন্ধ পায় সে। এবার তার চিন্তা যেন আরও বেড়ে যায়। সে দ্রুত তার মামার ঘরে যায়। এরপর আবির তার মামাকে সব কথা খুলে বলে। আবির বলে যে আসিফ হয়তো কোনো বিপদে পড়েছে। সে কাঁদতে কাঁদতে একটু আগে আবিরকে কল দিয়েছিল। এরপর হঠাৎই কলটা কেটে যায়। তারপর থেকে আসিফের নাম্বারটা বন্ধ রয়েছে। আবিরের মামাও কথাটা শুনে বেশ চমকে ওঠে। সেও আবিরের মতো বেশ চিন্তায় পড়ে যায়। এরপর আবির এবং তার মামা দুজনে মিলেই খুব দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসিফকে খুঁজতে যায়। প্রথমে তারা আসিফের ব্যাংকের অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা আরও বেশি অবাক হয়। কারণ সেখানে গিয়ে তারা জানতে পারে যে আসিফ আজ রাতে অফিসেই আসেনি, বা তাকে জরুরিভাবে কেউ অফিসে আসতেও বলেনি। তারা কথাটা শুনে অবাক হয়ে যায় আর ভাবে আসিফ শুধু শুধু তাদের মিথ্যে কথা বলে এত রাতে বাড়ি থেকে বের হলো কেন। তাদের চিন্তার মাত্রা যেন আরও বেড়ে গেল। এরপর আবির এবং আবিরের মামা শহরের অনেকগুলো রাস্তা ঘুরে বেড়ায় আসিফকে খুঁজতে, কিন্তু কোথাও তারা আসিফকে খুঁজে পায় না। এর ভেতরেও আসিফকে অনেকবার কল দিয়েছিল আবির, কিন্তু সেই একইভাবে বারে বারে আসিফের মোবাইলটা বন্ধ পায় সে। এইভাবে দেখতে দেখতে রাত প্রায় 3টে বেজে যায়। এরপর রাস্তায় চলতে চলতে হঠাৎ আবির এবং তার মামা লক্ষ্য করে যে রাস্তার একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুলিশকেও সেখানে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আবির এবং তার মামা বেশ অবাক হয়। তারা ভাবে যে এত রাতে রাস্তার পাশে এতগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে কেন। এরপর আবির আর তার মামা ধীরে ধীরে সেই জায়গাটার দিকে এগিয়ে যায়। এরপর ভিড় ঠেলে একটু সামনে যাওয়ার পর তারা যা দেখল তা দেখে তারা চমকে উঠল। তারা দেখল যে একটা গাড়ি রাস্তার পাশের একটা বড় গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে রয়েছে। গাড়িটা দেখে তাদের চিনতে আর বাকি রইল না। আরে এটাই তো সেই গাড়িটা, যেই গাড়িটা আসিফ একটু আগে রাতের বেলা বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিল। তারা গাড়িটা দেখে আতকে উঠে কাঁদতে থাকে। এরপর গাড়ির একটু কাছে যেতেই তারা দেখল আসিফের রক্তাক্ত শরীর গাড়ির ভেতরে পড়ে রয়েছে। আসিফের লাশটা দেখে আবির এবং তার মামা দুজনেই পুরো নির্বাক হয়ে যায়। তারা কিছুই বুঝতে পারছিল না। তারা কল্পনাও করতে পারছিল না যে আসিফ মারা গেছে। তারা ভাবতে লাগলো যে আসিফ এইভাবে অ্যাক্সিডেন্ট করলো কিভাবে। আসিফ তো বেশ ভালো গাড়ি চালাতে পারত। তারপর সেখানকার পুলিশ তাদের জানালো আসিফের গাড়ি হয়তো ব্রেক ফেল করেছিল, তাই সে ব্রেক নিয়ন্ত্রণ করতে না পেরে এই গাছের সাথে গাড়িটা ধাক্কা লাগিয়ে দেয় এবং এক পর্যায়ে অতিরিক্ত রক্তপাতের কারণে সে মারা যায়।
এরপর আশেপাশের সব মানুষেরা এই অ্যাক্সিডেন্টের শব্দ পেয়ে এখানে ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। যদিও কেউ নিজের চোখে দুর্ঘটনা হতে দেখেনি, কিন্তু নিঃসন্দেহে এটা একটা বড় দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা রাত প্রায় 12টার দিকে ঘটে। কথাটা শুনে আবিরের মামা বেশ চমকে যান, কারণ সে জানতো যে তার গাড়িতে কোনো রকম কোনো সমস্যা ছিল না, আর ব্রেকে সমস্যা থাকার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে গাড়িটা ব্রেক ফেল করলো কিভাবে? আবির এবং তার মামা কিছুক্ষণ চুপচাপ সেখানেই বসে রইল। আবির জানে যে এটাকেও সবাই একটা স্বাভাবিক সড়ক দুর্ঘটনা ভেবে উড়িয়ে দেবে, কিন্তু আবির জানে যে এটা মোটেও কোনো স্বাভাবিক সড়ক দুর্ঘটনা নয়, এটা একটা খুন। তার মাথায় শুধু আসিফের বলা সেই শেষ কথাগুলোই ঘুরতে থাকে। আমায় বাঁচা ভাই, সেই গ্রামের লোকগুলোর কথাই ঠিক হয়েছে, বাবার হাতটা আবার ফিরে এসেছে, আমায় বাঁচা। আবির বুঝতে পারে যে তার ধারণাই ঠিক ছিল, তার বাবার আত্মা আসলেই আবার ফিরে এসেছে এবং সেই এক এক করে তার পরিবারের সদস্যদের খুন করে ওপারের দুনিয়ায় নিয়ে যাচ্ছে। প্রথমে আনিকা, তারপর তাদের মা, তারপর শাম্মী, আর এখন তার বড় ভাই আসিফকেও খুন করেছে সে। এভাবেই সবাইকে খুন করছে সে, আর এখন শুধু একজনই বেঁচে আছে। আবির জানে যে এরপর সেই একজনও ওপারের দুনিয়ায় পাড়ি জমাবে, সেই একজনকেও তার বাবা খুন করবে। সেই একজন আর কেউ না, হ্যাঁ, সেই বাকি একজন আবির নিজেই। আবির জানে যে এরপর সে নিজেও মারা যাবে, তার মৃত্যু অতি সন্নিকটে। পরিবারের বাকি সদস্যদের মতো সেও হয়তো কোনো এক দুর্ঘটনাতেই মারা যাবে, তার মৃত্যু এবারে কেউ ঠেকাতে পারবে না। এরপর দেখতে দেখতে প্রায় সকাল হয়ে যায়। আসিফের লাশকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার নানান আত্মীয় স্বজনেরা আবার বাড়িতে এসে ভিড় জমাতে থাকে, কান্নাকাটি করতে থাকে। তবে এই ঘটনাগুলো আবিরের কাছে এখন যেন একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে, কারণ সেই 2 মাসে বেশ কয়েকবার এইরকম ঘটনার সম্মুখীন হয়েছে। তার অনুভূতিগুলো এখন যেন মারা গেছে। সে একজন জীবন্ত লাশের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সবার কর্মকাণ্ড দেখছিল। এরপর শহরের একটি কবরস্থানে আসিফের দাফন কাজ শেষ করা হয়। এরপর দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। তাদের সব আত্মীয় স্বজনেরা আবিরকে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে যে যার বাড়িতে ফিরে যায়। আবিরের মামা আবিরকে তাদের বাড়িতে গিয়ে রাতে থাকতে বলেন, কিন্তু আবির অনেকটা পাগলের মতো ব্যবহার করতে শুরু করে। সে একা একাই অন্ধকারে সেই আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া তাদের বাড়ির ভেতরে গিয়ে বসে থাকে। তার মামাকেও সে এখান থেকে চলে যেতে বলে। আবির তার মামাকে বলে সে একটু পরেই তার বাড়িতে যাবে, এখন সে একটু একা থাকতে চায়। এরপর আবিরের মামাও আবিরকে ছেড়ে তার বাড়িতে চলে যায়। পুরো বাড়িতে আবির শুধু একা একা চুপচাপ বসে থাকে। সে যেন জানে যে তার মৃত্যু অনেক নিকটে চলে এসেছে। হয়তো একটু পরেই এই বাড়িতেই তার মৃত্যু ঘটবে, হয়তো একটু পরেই সে তার পরিবারের বাকি সদস্যদের কাছে ওপারের দুনিয়ায় চলে যাবে। আবির বসে বসে মৃত্যুর অপেক্ষা করছিল। এরপর হঠাৎ সে ভাবল, আসলেই কি এই অভিশাপ থেকে বেঁচে ফেরার কোনো উপায় নেই? আসলেই কি তার মৃত্যু নিশ্চিত? আসলেই কি তার বাঁচার আর কোনো সুযোগ নেই? সে কি পারে না এই অভিশাপকে ধ্বংস করে আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে? তার নিজের মৃত্যু ছাড়া কি তার বাবার আত্মাকে মুক্তি দেওয়ার আর কোনো উপায় নেই? এইরকম হাজারো প্রশ্ন এসে আবিরের মাথায় ঘুরপাক খায়। আবির এবার যেন বেঁচে থাকার জন্য কিছুটা আশা পায়। সে ভাবে এইসব প্রশ্নের উত্তর, রহস্যের সমাধান এবং অভিশাপ থেকে মুক্তির সব উপায় একমাত্র সেখানেই পাওয়া যাবে যেখানে তারা তার বাবার কবরটা দিয়েছিল। সে বুঝতে পারল এখন তার কাছে আর কোনো রাস্তা নেই। তাকে সেই অভিশপ্ত কবরস্থানটার পাশেই ফিরে যেতে হবে, কারণ একমাত্র সেখানকার লোকেরাই তার বাবার কবর দেওয়ার আগে থেকেই তাদের নানানভাবে সতর্ক করার চেষ্টা করেছিল। নিশ্চয়ই এখন তাদের কাছে গেলেই এই সমস্যার কোনো একটা সমাধান পাওয়া যাবে। তারা নিশ্চয়ই এই অভিশপ্ত কবরস্থানের রহস্য জানে এবং জানে যে কি করে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়।
এরপর আবির আর কিছু না ভেবেই সিদ্ধান্ত নেয় যে করেই হোক তাকে আবার তাদের গ্রামে ফিরে যেতে হবে। সেখানেই হয়তো সেই অভিশপ্ত জীবনের একটা সুন্দর সমাপ্তি পাবে। কিন্তু রাতের অন্ধকারে সেই গ্রামে যাওয়াটা ঠিক হবে না। তাই সে ভোরের অপেক্ষায় তাদের বাড়িতেই সারা রাত বসে রইল। সকাল হলেই সে রওনা দেবে তাদের গ্রামে। এরপর রাতের অন্ধকার পেরিয়ে যেই ভোরে সূর্যের আলো উঁকি দিয়েছে, ঠিক সেই সময় আবির তার বাড়ি থেকে বেরিয়ে তার মামা বা অন্য কাউকে কিছু না বলেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় অনেকটা সময় বাসে থাকার পর অবশেষে সে তার গ্রামের বাড়িতে পৌঁছল। গ্রামের বাড়িতে পৌঁছে সে আবার পুরো দ্বন্দ্বে পড়ে গেল। সে ভাবছিল যে সে গ্রামে তো ঠিকই পৌঁছে গেছে, কিন্তু এখন সে কি করবে? সে সাহায্যের জন্য গ্রামে কার কাছে যাবে? সে কাকে বিশ্বাস করে এইসব ঘটনা খুলে বলবে? কে তাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে? এরপর আবিরের হঠাৎ মনে পড়ল এই গ্রামের ইমাম সাহেব তাদের সবার প্রথমে সতর্ক করেছিল। তাহলে নিশ্চয়ই এই অভিশপ্ত কবরস্থান সম্পর্কে সেই সবচেয়ে ভালো জানে। আর এই অভিশাপ থেকে কিভাবে মুক্ত হতে হবে এটাও হয়তো সে জানে। এরপর আর বেশি কিছু না ভেবে আবির ইমাম সাহেবের সাথে দেখা করতে মসজিদে যায়। ইমাম সাহেব আবিরকে দেখে খুব একটা অবাক হয় না। স্বাভাবিকভাবেই একটা মুচকি হাসি দিয়ে আবিরকে বলে, আমি জানতাম যে তোমাদের পরিবারের কেউ না কেউ বেঁচে আবার এই গ্রামে ফিরে আসবে, আবার আমার কাছে এই অভিশাপটার ব্যাখ্যা চাইবে। এই রকম ঘটনা এর পূর্বেও অনেকবার ঘটেছে, আর এর পরেও আরও ঘটবে। ইমাম সাহেবের কথাটা শুনে আবির কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর কাঁদতে কাঁদতে ইমাম সাহেবকে আবির সব ঘটনা খুলে বলে। সেই গ্রাম থেকে শহরে যাওয়ার পর থেকে এই পর্যন্ত তার পরিবারের সাথে যা যা ঘটেছে, পরিবারের সকল সদস্যদের ধীরে ধীরে নানান দুর্ঘটনায় পড়ে মারা যাওয়া, সব ঘটনা পরিষ্কারভাবে আবির ইমাম সাহেবকে খুলে বলে। ইমাম সাহেব কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আবিরকে বললেন, এই রকমটা তো হওয়ারই ছিল। প্রায় প্রতি বছরই এখানে একটা পরিবার আসে তাদের আপনজনকে কবর দিতে। আমাদের নানান নিষেধ থাকার পরেও তারা অনেকটা জেদ করেই ওই কবরস্থানে তাদের পরিবারের সদস্যদের কবর দেয়, এবং যাকে কবর দেওয়া হয় তার আত্মা আর কোনো দিনও শান্তি পায় না। এরপর তার আত্মা আবার তার পরিবারের সদস্যদের কাছে ফিরে যেতে চায়, কিন্তু মৃত্যুর পর আর তাদের পরিবারের মানুষদের সাথে থাকতে পারে না তারা। তাই তাদের পরিবারের বাকি সদস্যদেরও খুন করে তাদের সাথে করে নিয়ে ওপারের দুনিয়ায় পাড়ি জমায়। কিন্তু ওই লাশগুলো বা তাদের পরিবারের কি দোষ থাকে? তারা কেন শুধু শুধু শাস্তি পায়? আসলে দোষটা সেই লাশটা বা তার পরিবারের নয়, দোষটা এই অভিশপ্ত কবরস্থানের। এই কবরস্থানে যাদেরই কবর দেওয়া হয় তাদের পরিবারের সাথেই কেবল এই ঘটনা ঘটে। এই কবরস্থানটাকে অভিশপ্ত বলার পেছনেও একটা বড় ঘটনা রয়েছে। আসলে তোমার বাবাকে যেই কবরস্থানে তোমরা কবর দিয়েছ, এটা আগে একটা সাধারণ বড় কবরস্থান থাকলেও বর্তমানে এটা একটা গণকবর। ঘটনাটা প্রায় 15 বছর আগের। তখন আমি এই গ্রামে ইমাম হয়ে আসিনি। এই ঘটনাটা পুরোটাই একটা বড় হুজুরের কাছে শোনা। আজ থেকে প্রায় 15 বছর আগে এই কবরস্থানটাই এই গ্রামের একমাত্র কবরস্থান ছিল। এখানে স্বাভাবিকভাবেই এলাকার মানুষ যারা মারা যেত তাদের কবর দেওয়া হতো। গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা কেমিক্যাল কারখানা ছিল। সেখানে বিভিন্ন রকম কেমিক্যাল তৈরি করা হতো।
এবং সেখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এসে কাজ করত। যদিও এই গ্রাম সহ আশেপাশের 10 গ্রামের মানুষেরা তখনও ওই কারখানা সম্পর্কে কিছুই জানতো না। একদিন সেই কেমিক্যাল কারখানায় একটা ভেজাল কেমিক্যাল তৈরি করতে যায় কারখানার মালিকেরা। তারা সেই কেমিক্যাল তৈরি করাতো সাধারণ শ্রমিকদের দিয়ে, কিন্তু সেদিন তারা সফলভাবে কেমিক্যালটা তৈরি করতে পারল না। কেমিক্যাল তৈরি করার মাঝপথে সেই কেমিক্যাল থেকে হঠাৎ করে একটা বিষাক্ত গ্যাস উৎপন্ন হতে থাকে। সেই গ্যাসের বিষক্রিয়ার সাথে সাথেই কারখানার প্রায় অর্ধেকের বেশি শ্রমিক মারা যায়। ঠিক সেই সময় কারখানার মালিকেরা বেশ চিন্তায় পড়ে যায়। তারা ভাবে এই কেমিক্যাল বা এতগুলো শ্রমিকের হঠাৎ মৃত্যুর ঘটনা যদি কারো কানে যায় তাহলে কপালে অনেক বড় দুঃখ রয়েছে। এইদিকে কারখানার বাকি যে শ্রমিকগুলো বেঁচে ছিল তারা বেশ রেগে যায় মালিকদের উপর। তারা এতগুলো শ্রমিকের মৃত্যুর কারণ জানতে চায় মালিকদের কাছে। মালিকরা বুঝতে পারে যে এই বাকি শ্রমিকগুলো যদি বেঁচে থাকে তাহলে এই কারখানার ভেতরের সব খবরগুলো বাইরে চলে যাবে। সবাই জেনে যাবে যে এই কারখানায় এতগুলো শ্রমিক কাজ করতে গিয়ে তারা মারা গেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে বাকি শ্রমিকদেরও তারা খুন করবে, তাহলেই আর কোনো প্রমাণ থাকবে না। এরপরেই কারখানার মালিক পক্ষের লোকেরা বাকি শ্রমিকদের বোকা বানিয়ে একটা ঘরে নিয়ে গিয়ে খুন করে। সবাইকে প্রথমে একটা কেমিক্যাল দিয়ে অজ্ঞান করে, পরে ওই অজ্ঞান অবস্থাতেই তাদের গলা ছুরি দিয়ে কেটে তাদের খুন করা হয়। এরপরেই তারা এই সব শ্রমিকের লাশগুলো গুপ্ত করার উদ্দেশ্যে একটা ট্রাকে করে রাতের অন্ধকারে এই গ্রামে লাশগুলোকে নিয়ে আসে। তারা জানতো যে এই গ্রাম থেকে কবরস্থানটা বেশ দূরে, তাই এই পর্যন্ত কেউ এদের খুঁজতে আসবে না। এরপর এই গ্রামে এসে গ্রামের প্রভাবশালী মানুষদের মোটা অঙ্কের টাকা দিয়ে এই কবরস্থানটা এক রাতের জন্য নেয় তারা। এরপর একটা কোনো কবর খুঁড়ে শখানেক শ্রমিকের লাশকে জানাজা ছাড়াই ওই অবস্থাতেই গর্তে ফেলে পুঁতে রাখে ওই কারখানার মালিকদের দল। ওই সময় তাদের ওই জঘন্য কাজটা গ্রামের প্রায় সব লোকেই দেখেছিল, কিন্তু সেই মালিক পক্ষ গ্রামের সবাইকে টাকা খাইয়ে মুখ বন্ধ করে রাখে। এমনকি গ্রামের অনেকেই সেই কবরস্থানে গর্ত খুঁড়ে সেই লাশগুলোকে গর্ত করে পুঁতে রাখতেও সহযোগিতা করে। গ্রামের সবাই টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিল। একটা পবিত্র কবরস্থানে এই রকম নির্মম জঘন্য কাজ করার জন্য সেই কবরটা এরপর থেকে অভিশপ্ত কবরস্থানে পরিণত হয়। সেই শখানেক শ্রমিকের মধ্যে কারো আত্মাই আর মুক্তি পায় না। তাদের আত্মাগুলো সেই কবরস্থানেই আটকে পড়ে থাকে। এরপর শোনা যায় যে এই কেমিক্যাল কারখানায় যে সকল মালিকেরা সেদিন শ্রমিকদের উপর এতটা নির্মমভাবে সেখানে গণকবর দিয়েছিল তাদের কেউ আর বেশি দিন বেঁচে থাকে না। তারা সবাই ধীরে ধীরে কয়েকদিনের মধ্যেই নানান দুর্ঘটনায় পড়ে মারা যায়। কিন্তু তাদের এই দুর্ঘটনায় পড়ে হঠাৎ মৃত্যুগুলো কি শুধুই দুর্ঘটনা ছিল, নাকি সেই আত্মাগুলোর প্রতিশোধ নেওয়া ছিল?
এটা কেউ জানে না। এরপর থেকে সেই অভিশাপ নেমে আসে এই গ্রামের মানুষদের উপর। এই গ্রামে কেউ মারা গেলে তাকে ওই কবরস্থানেই কবর দেওয়া হতো। তখন কেউ জানতো না যে ওই কবরস্থানটা অভিশপ্ত হয়ে গেছে। তাই তাদের আত্মা কখনোই শান্তি বা মুক্তি পেত না। সেই কবরস্থানের আত্মাগুলো তাদের আত্মাকে অভিশপ্ত করে ফেলত। সেই আত্মাগুলোর ভেতরে ভালো জিনিসগুলো তারা কেড়ে নিত এবং তার ভেতরে আরো অনেক খারাপ চিন্তা ঢুকিয়ে তারা আবার তার পরিবারের কাছে পাঠাতো সেই আত্মাগুলোকে। এরপর সেই আত্মাটা তার পরিবারের একজন একজন করে সদস্যদের দেখা দেয় এবং তাদেরকে ইচ্ছা করেই নানান দুর্ঘটনার শিকার বানায় এবং তার সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। এরপরেও এই গ্রামের অনেকগুলো মানুষকে এই কবরস্থানেই কবর দেওয়া হয় এবং তাদের পরিবারের সাথেও ঠিক একই ঘটনা ঘটে। তাদের পরিবারের সদস্যরাও ঠিক একইভাবে এই দুর্ঘটনায় মারা যায়। এইভাবে এই গ্রামে অনেকগুলো পরিবার ধ্বংস হয়ে যাওয়ার পরে এই গ্রামের মানুষগুলো তাদের অপরাধ বুঝতে পারে এবং বুঝতে পারে যে নিশ্চয়ই ওই কবরস্থানকে সেই আত্মাগুলো অভিশপ্ত করে রেখেছে। তাই এই রকম ঘটনা আজও ঘটছে। তাই এই গ্রামবাসী এরপর থেকে আজ পর্যন্ত প্রায় 12 বছর ধরে ওই কবরস্থানে কারো কবর দেওয়া নিষিদ্ধ করে দেয়। এরপর তারা নতুন একটা কবরস্থান তৈরি করে এবং আজ পর্যন্ত সেখানেই আমরা মানুষের লাশ কবর দিই। কিন্তু 12 বছর ধরে ওই কবরস্থানকে নিষিদ্ধ করা হলেও প্রায় প্রতি বছরই ওখানে আমার নিষেধ অমান্য করে একটা না একটা পরিবার এসে তাদের মতো তাদের পরিবারের কোনো সদস্যকে এখানে আবার কবর দিয়ে যায় এবং তাদের সাথেও ঠিক একই ঘটনা ঘটে। তোমাদেরও পরিবারে ঠিক একই ঘটনা ঘটেছে। তোমরাও এই অভিশাপের শিকার হয়েছ। তোমার বাবার আত্মাটা আবার ফিরে এসে তোমাদের পরিবারের সব সদস্যদের ধীরে ধীরে দেখা দেয় এবং তাদের নানা দুর্ঘটনার ফাঁদে ফেলে খুন করে। এখন হয়তো শুধু তুমি বাকি রয়েছ। এত সব ঘটনা বাবাকে কবর দেওয়ার আগে আপনি কেন আমাদের বলেননি? বলার অনেক চেষ্টা করেছিলাম তোমার বড় ভাইকে, কিন্তু সে আমার পুরো কথাটা শোনে না। সে এর আগেই আমাকে গণ্ডমূর্খ বলে তাড়িয়ে দেয়। তোমাদেরকে অনেকবার সতর্ক করা হয়েছিল যে এই কবরস্থানে তোমাদের বাবার কবর দিও না, কিন্তু তোমরা আমাদের কোনো কথাই শোনোনি। যদি আমরা একটু সতর্ক থাকতাম তাহলে হয়তো আমাদের পরিবারটার আজ এই অবস্থা হতো না। কিন্তু এখন কি আমার মৃত্যু নিশ্চিত? এই অভিশাপ থেকে বাঁচার কি আর কোনো উপায়ই নেই? হয়তো আছে, তবে উপায়টা আমার জানা নেই। আমি একটা বড় হুজুরের ঠিকানা তোমাকে দিচ্ছি। হয়তো সে তোমাকে এ ব্যাপারে কোনো না কোনো সাহায্য করতে পারে। কিন্তু কি ইমাম সাহেব? জানি হয়তো কথাটা শুনে তুমি আরো বেশি ভয় পেয়ে যাবে, কিন্তু এর আগেও অনেকে এই বিষয়ে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। আমি তাদেরকেও সেই হুজুরের ঠিকানা দিয়ে তার কাছে পাঠাই, কিন্তু এরপর থেকে আর তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। আমি জানি না যে হুজুর তাদের কি পরামর্শ দেয় বা তারা কি আদৌ হুজুরের কাছে পৌঁছাতে পারে,
কিন্তু তুমি ভয় পেও না, তুমি এগিয়ে যাও। আবির ইমাম সাহেবের এই কথাটা শুনে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু তার কাছে আর তো কোনো উপায় নেই। আবির জানে যে সেখানে না গেলেও তার মৃত্যু তাকে ছেড়ে কোথাও যাবে না। এরপর আবির ইমাম সাহেবের কাছ থেকে সেই বড় হুজুরের ঠিকানা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বড় হুজুরের বাড়িতে পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যায়, তবে পথে সে কোনো বিপদের সম্মুখীন হয়নি। এরপর সে বড় হুজুরের কাছে গিয়ে তার সব ঘটনা তাকে খুলে বলে। আবিরের কথাগুলো শুনে হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর কিছুটা গম্ভীর কণ্ঠে আবিরকে বললেন, এটা তো হওয়ারই ছিল। তোদেরকে তো আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছিল, তাও তোরা শুনিসনি। ভুলের মাসুল তো সবাইকেই দিতে হয়, তাই তোর পরিবারের সবাইকেও দিতে হয়েছে। এবার তুইও দিবি। কিন্তু এই অভিশাপ থেকে মুক্তির কি কোনো উপায় নেই? সেই শ্রমিকগুলোর আত্মাদের মুক্তি দিয়ে কবরস্থানকে আবার অভিশাপ মুক্ত করা কি পুরোপুরি অসম্ভব? হ্যাঁ, এটা কিছুতেই সম্ভব না। কারণ যারা সেই শ্রমিকগুলোর মৃত্যুর জন্য দায়ী ছিল এবং বাকি নিরপরাধ শ্রমিকদের খুন করেছিল, তাদের সবাইকেই সেই অভিশপ্ত আত্মাগুলো খুন করে ফেলেছে। তারপরেও তাদের অভিশপ্ত আত্মাগুলো কেন এখনো মুক্তি বা শান্তি পেল না, এটাই কারো জানা নেই। তাই সেই কবরস্থানকে অভিশাপ মুক্ত করার আর কোনো উপায়ই আমার জানা নেই। তবে তুই চাইলে শুধু নিজে ওই অভিশাপ থেকে মুক্ত হতে পারিস, শুধু নিজের জীবনটাই বাঁচাতে পারিস তুই। কিন্তু কিভাবে? তুই এখন সেই অভিশপ্ত কবরস্থানটাতে যাবি, তারপর তোর বাবাকে যেখানে কবর দিয়েছিলি সেই কবরটা খুঁড়বি। কবরটা খোঁড়ার পর তার কাফনে মোড়া লাশটা কবর থেকে উঠাবি। এরপর অন্য যে কোনো একটা কবরস্থানে আবার তার কবর দিয়ে দিবি। এরপরে তোর বাবার আত্মা মুক্তি পেয়ে যাবে, আর তোর কোনো বিপদ হবে না, তুই বেঁচে যাবি। যদিও এই অভিশাপটা এর পরেও শেষ হবে না, এরপরে অন্য কোনো পরিবার আবার তাদের পরিবারের কোন সদস্যকে এই অভিশপ্ত কবরস্থানে কবর দিলে তাদের পরিবারও আবার এই রকম পরিস্থিতিতে পড়বে। কেউ মুক্তি পাবে না, সবাই ওপারে চলে যাবে। তবে তুই একটা কথা মনে রাখিস, তুই যখন কবর খোঁড়া শুরু করবি তখন সেই কবরস্থানের অনেক আত্মা তোকে বাধা দেওয়ার চেষ্টা করবে, নানানভাবে ভয় দেখানোর চেষ্টা করবে। তবে তারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তুই যদি অর্ধেক কবর খোঁড়ার পর ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করিস, তাহলে তারা তোকে আর বাঁচতে দেবে না, অথবা তুই পুরোপুরি পাগল হয়ে যাবি। সেই বড় হুজুরের কথাগুলো শুনে তার কাছে বিদায় নিয়ে আবির আবার তার গ্রামের দিকে রওনা হলো। গ্রামে পৌঁছতে পৌঁছতে আবিরের প্রায় রাত হয়ে গেল। সে গ্রামের একজনের কাছ থেকে একটা কোদাল আর একটা লাইট ধার নিল। এরপরে সেই কবরস্থানের দিকে এগিয়ে যেতে লাগলো। সেই কবরস্থানে এমনি দিনের বেলা গেলেই যে কেউ ভয় পেয়ে যায়, আর আবির রাতের অন্ধকারে লাইটের আলোতে একা একা সেই কবরস্থানে যায়। এটা ভেবেই ভয়ে আবিরের গলা প্রায় শুকিয়ে যাচ্ছিল, তার শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল, তার শরীরের লোমগুলো অদ্ভুত শিহরণে দাঁড়িয়ে যাচ্ছিল। আবির ভয়ে ভয়ে তার বাবার কবরের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে তার বাবার কবরটা খুঁড়তে থাকলো। আবিরের মনের ভয় যেন আরো বেড়ে গিয়েছিল। হঠাৎ আবিরের মনে হয় অনেকগুলো অশরীরী আত্মা তার পেছনে দাঁড়িয়ে আছে। তারা তাকে কবরটা খুঁড়তে বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা তাকে কবরটা খুঁড়তে নিষেধ করছে। কিন্তু আবির সেদিকে লক্ষ্য না করে মনে কিছুটা সাহস এনে কবরটা খুঁড়তেই থাকে। তার মনে হচ্ছিল নানান অজানা শক্তি তার কাছে এসে ভিড় জমাচ্ছিল। এরপর আবিরের মনে হয় যে তার পেছন থেকে তার বাবা, মা, আসিফ, শাম্মী, আনিকা তাকে ডাকছে, তাকে এই কবর খুঁড়তে তারা নিষেধ করছে। কিন্তু আবির এটাকেও পাত্তা দেয় না। সে জানে যে এই সবই ধোঁকা। এরপরেও সে কবর খুঁড়তেই থাকে। কবর খুঁড়তে খুঁড়তে সে লক্ষ্য করে যে এই কয়েক মাসে কবর দেওয়া বাঁশ পাটি সব মাটিতে মিশে গেছে। এরপর কবরটা আরেকটু খুঁড়তেই সে তার পায়ের সাথে কোনো একটা শরীরের স্পর্শ পায়। সাথে সাথে ভয়ে তার শরীরের লোম দাঁড়িয়ে যায়।
এরপর আবির হাত দিয়ে কবরের নিচের মাটি সরাতে থাকে। কিছুক্ষণ মাটি সরানোর পর আবির যা দেখল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে হালকা লাইটের আলোতে দেখল যে কাফনের কাপড়ে মোড়া তার বাবার লাশটা কবরের ভেতরে পড়ে রয়েছে। তার বাবার লাশের চোখ খোলা, চোখ দুটো যেন সোজা আবিরের চোখের দিকেই তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে চোখ দুটো যেন এখনো বেঁচে রয়েছে, আর একটু পরেই হয়তো লাশটা তাকে টেনে কবরে শুইয়ে দেবে। কি ভয়ঙ্কর লাশটার চেহারা! আবির যেন তার বাবার লাশকে চিনতেই পারছে না। লাশটাকে এই অবস্থায় দেখে আবির যতটা না ভয় পায় তার চেয়ে বেশি অবাক হয়ে যায়, কারণ তারা তার বাবাকে কবর দিয়েছে প্রায় কয়েক মাস হয়ে গেল। এতদিনে তো তার বাবার লাশ পচে গলে মাটিতে মিশে যাওয়ার কথা, কিন্তু লাশটা দেখে মনে হচ্ছে হয়তো একটু আগে কেউ এসে এখানে কবর দিয়ে গেছে। এখনো কাফনের কাপড়টাও নতুন রয়েছে, আর কবরের উপরের মাটি শক্ত হলেও লাশটার পাশের মাটিগুলো পুরোই ঝুরঝুরে। তার উপর আবার লাশটার চোখ খোলা। আবির কিছুটা বুঝতে পারে যে এটা হয়তো এই অভিশপ্ত কবরস্থানের আত্মাগুলোর অভিশাপের ফল। এরপর আবির আর বেশি কিছু না ভেবে তার বাবার লাশটা কাঁধে করে নিয়ে গ্রামের অন্য একটা কবরস্থানের দিকে ছুটতে থাকে। তার অন্য হাতে লাইট এবং কোদালটা ছিল। এরপর অনেকটা পথ ছোটার পর আবির অবশেষে গ্রামের নতুন কবরস্থানে পৌঁছয়। এরপরে দ্রুত সেখানে একটা নতুন কবর খুঁড়ে তার বাবার লাশকে সেখানে আবার কবর দেয়। এরপর আবির সেই কবরস্থানে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে নিজেও বুঝতে পারছিল না যে সে কয়েক মুহূর্তের ভেতর কতটা ভয়ঙ্কর কাজ করেছে। এরপর হঠাৎ আবিরের মাথাটা ঘুরতে থাকে, আর সে সাথে সাথেই সেই নতুন কবরস্থানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আবির যখন চোখ খোলে তখন সে নিজেকে আবিষ্কার করে একটা মসজিদে। তার মাথার পাশে সেই ইমাম সাহেব চুপচাপ বসে আছেন। আবির উঠে বেশ অবাক হয়, সে কিছুই বুঝতে পারে না। এরপর ইমাম সাহেব তাকে সব ঘটনা খুলে বলেন। আসলে আবির রাতে নতুন কবরস্থানে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর সারা রাত সেখানেই পড়েছিল। এরপর ফজরের নামাজ পড়ার পর গ্রামের কিছু লোক তাকে সেখানে পড়ে থাকতে দেখে এবং সেখান থেকে উঠিয়ে তাকে মসজিদে নিয়ে যায়। এরপর আবিরও ইমাম সাহেবকে বাকি ঘটনাটা খুলে বলে। গতকাল বড় হুজুরের কাছে যাওয়া থেকে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগে পর্যন্ত ঘটা সব ঘটনা আবির ইমাম সাহেবকে খুলে বলে। এরপর ইমাম সাহেব কিছুটা হতাশ আর করুণ দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে বলেন, তুমি তো বেঁচে গেলে, কিন্তু তোমার পরিবারের বাকি সদস্যদের তো আর ফিরিয়ে আনতে পারবে না। আমি ভাবছি এরপরে যে সকল পরিবারগুলো এখানে এসে সেই অভিশপ্ত কবরে তাদের পরিবারের সদস্যদের কবর দেবে, তাদের কি হবে? তাদের সাথেও তো ঠিক একই ঘটনা ঘটবে। তারাও প্রথমে আমাদের কারো কথা বিশ্বাস করবে না এবং পরে বিপদে পড়বে। কোনোভাবে যদি এই কবরস্থানকে অভিশাপ মুক্ত করা যেত তাহলেই হয়তো সবচেয়ে ভালো হতো। তাহলে আর কোনো নিরপরাধ প্রাণকে অকালে ওপারের দুনিয়ায় পাড়ি জমাতে হতো না। ইমাম সাহেবের কথা শুনে আবির কিছুক্ষণ নীরব থেকে তারপর ইমাম সাহেবকে বলে, হয়তো এই কবরস্থানকে অভিশাপ মুক্ত করার একটা উপায় আমার জানা রয়েছে। আবিরের কথাটা শুনে ইমাম সাহেব পুরো আঁতকে উঠলেন আর অবাক হলেন। এরপর অনেকটা কৌতূহলতা আর উদ্দীপনার সাথেই আবিরের কাছে জানতে চাইলেন, কি উপায় রয়েছে, আর এই উপায় তুমি জানলে কি করে? এরপর আবির কিছুটা ঠান্ডা মাথায় উত্তর দিল, আমার বাবার লাশ এই কবরস্থানে কবর দেওয়ার পরেই তার আত্মা অভিশপ্ত হয়, আর এরপর যখন ওই কবরস্থান থেকে তার লাশটা উঠিয়ে অন্য কবরস্থানে কবর দিলাম, তারপরেই তার আত্মা মুক্তি পেয়ে গেল। ঠিক একইভাবে এই কবরস্থানে শখানেক শ্রমিকের লাশকে জানাজা ছাড়া রক্তাক্ত অবস্থায় কবর দেওয়ার কারণে হয়তো তারা এখনো সেখানেই অভিশপ্ত হয়ে আটকে রয়েছে। তারা তাদের মৃত্যুর প্রতিশোধ নিলেও এখনো তাদের আত্মা মুক্তি পায়নি।
এখন তো আর কবর খুঁড়ে তাদের লাশগুলো পাওয়া যাবে না, তবে সেই শ্রমিকগুলোর শরীরের বিভিন্ন হাড় খুঁজে পাওয়া যেতে পারে। আমরা পুরো কবরস্থানটা খুঁড়ে সেই লাশগুলোর হাড়গুলোকে বের করে আমরা তাদের জানাজা পড়ব। এরপর ভিন্ন একটা জায়গায় তাদের হাড়গুলো কবর দেব। তারপর হয়তো সেই শ্রমিকগুলোর অভিশপ্ত আত্মা মুক্তি পাবে এবং এই কবরস্থানটাও অভিশাপ মুক্ত হবে। আবিরের যুক্তিটা শুনে ইমাম সাহেবের মুখে হাসি ফুটল। সে বুঝতে পারল যে আবিরের কথাগুলো পুরোপুরি ঠিক। সে ভাবতে লাগলো, আসলেই সেই শ্রমিকগুলোর সাথে অনেক বড় অন্যায় হয়েছিল, তাই এখন তাদের কঙ্কালগুলোরও যদি জানাজা দেওয়া যায় তাহলেও হয়তো তাদের আত্মাগুলো মুক্তি পেতে পারে। এরপর আবির এবং ইমাম সাহেব সেই বড় হুজুরকেও গ্রামে আহ্বান করলেন। এরপর তাকেও এই আত্মাগুলোকে কিভাবে মুক্ত করা যায় সেটা আবির গুছিয়ে বলল। আবিরের কথাটা সেই বড় হুজুরের পছন্দ হলো, সেও তাদের সাথে একমত হলেন। এরপর গ্রামের মানুষদের সাথে এই কথাগুলো আলোচনা করে তারা সবাই মিলে। গ্রামের সবাইও তাদের সাথে একমত হয়। এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এই অভিশপ্ত কবরস্থানটা তারা পুরোটা ঘুরবে। এই পর্যন্ত কবরস্থানে যাদেরকে কবর দেওয়া হয়েছে সবার কঙ্কালগুলোই উঠিয়ে আবার জানাজার নামাজ পড়াবে তারা, যাতে করে তারা আর অকালে কারো জানাজার নামাজ পড়তে না হয়। যে কথা সেই কাজ। তারা তখন থেকেই সেই পুরো কবরস্থানটা খোঁড়া শুরু করে। এরপর সেই গণকবরটাও তারা খোঁড়ে। তারপর সেই সব কঙ্কালগুলোকে তারা একত্রিত করে। এরপর ইমাম সাহেব গ্রামের সবাইকে নিয়ে জানাজার নামাজ পড়ে। জানাজার নামাজের পর সেই সব কঙ্কালগুলোকে কাফনের কাপড়ে মুড়ে একটা নতুন কবরস্থানে কবর দেওয়া হয়। আসলেই আবিরের ধারণাটা সঠিক হয়। এরপরেই সেই সকল শ্রমিকের অভিশপ্ত আত্মাগুলো মুক্তি পায়। সেই কবরস্থানও এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পায়। এরপরে সেই কবরস্থানটা আবার মেরামত করে সেই গ্রামের নতুন লাশদের কবর দেওয়া শুরু করে গ্রামবাসীরা। কিন্তু এরপর থেকে আর কোনো গ্রামবাসী বা অন্য কোনো পরিবার আর এই ভয়ঙ্কর অভিশাপের শিকার হয়নি। এরপর থেকে গ্রামের সবাই স্বাভাবিকভাবেই দিন কাটাতে থাকে। এইদিকে আবিরও অনেক কষ্টে তার আপনজনদের স্মৃতি ভুলে আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করে। যদিও এই অভিশাপে মারা যাওয়া আর কেউই এই পৃথিবীতে আর ফিরে আসেনি, তাও একটা সুন্দর সমাপ্তি ঘটে এই অভিশপ্ত কবরস্থানের। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প অভিশপ্ত কবরস্থান। রচনা মাসুদ রানা, গল্প পাঠে শুভ, বিভিন্ন চরিত্রে সৌভিক, সৌমিক, সঞ্চয়িতা এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা তোমাদের লেখা গল্প স্কেরি টেলসে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের শব্দ সংখ্যা যেন ন্যূনতম 5000 হয় এবং অবশ্যই গল্পের সঙ্গে গল্পের একটি 250 শব্দের সামারি তোমরা কিন্তু পাঠিও। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার আইডির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা তোমাদের? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে সবার সাথে গল্পটা শেয়ার করো, গল্পটাকে লাইক করো এবং এরকমই আরও বাংলা হরর স্টোরি শুনতে স্কেরি টেলসকে কিন্তু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে স্কেরি টেলস কিন্তু হাজির হবে। সো স্টে টিউনড উইথ আস।